तुम इन सबको छोड़ के कैसे कल सुबह आ जाओगी मेरे साथ इन्हें भी तो तुम याद बहुत आओगी। ফিরে এলাম নতুন পর্ব নিয়ে, বালিকা বধূর ষষ্ঠ পর্ব। লিখেছেন বিমল কর। দেখিতে দেখিতে 2-2.5 বৎসর কাটিয়া গেল। সময় যে নদী স্রোতের মতন, তাহা যথার্থই। আমার ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া শেষ হইয়াছে। ইতিমধ্যে আমার কিছু কিছু উন্নতি হইয়াছিল। প্রথমত, আমার গোঁফের রেখা ঘন হইয়াছে। আমি এখন ভদ্র সমাজে চলাফেরা করার মতন চুল ছাঁটিতে শুরু করিয়াছি। বেশভূষাতেও একটি চাকচিক্য আসিয়াছে। পিতামহাশয় আমার ইচ্ছাগুলিতে বাধা দেন নাই, বরং আমি যে পরিশ্রম করিয়া পড়াশোনা করিয়া পরীক্ষা দিয়াছি, তাহাতে তিনি বেশ পরিতৃপ্ত। আমার প্রাইভেট টিউটর ভুবনবাবু পিতামহাশয়কে বলিয়াছেন, পরীক্ষা পাশের জন্য চিন্তা করিতে হইবে না। আমারও ওই বিষয়ে কোনো উদ্বিগ্নতা ছিল না। আমি বাঁকুড়া কলেজে পড়ার স্বপ্ন দেখিতেছিলাম। শরৎ সেখানে পড়িতেছে। তাহার কাছে কলেজের গল্প শোনা অবধি মনটা অধিক পানে ঝুঁকিয়া আছে। পিতামহাশয় যে আমাকে কলেজে পাঠাইবেন, তাহাও আমি শুনিয়াছি। অবশ্য প্রভাত দাদাও আমার ম্যাট্রিক পরীক্ষার পর বর্ধমানে যাবার জন্য লোভ দেখাইয়া পত্র দিয়াছেন। লিখিয়াছেন, ছোটবাবু, তুমি যদি বর্ধমানে এসে পড়াশোনা করো, তোমার সব ভার আমি নেব। মায় চিনিকেও 2-1 মাস এখানে এনে রাখতে পারি। তোমার বিদ্যা চর্চা তাতে দ্বিগুণ বৃদ্ধি পাবে। বর্ধমান বাঁকুড়ার ব্যাপারটায় আমার মন দোনামনা করিলেও জানিতাম এ বিষয়ে আমার নিজের করিবার কিছুই নাই। পিতৃদেব যাহা আজ্ঞা করিবেন তাহাই হইবে। ম্যাট্রিক পরীক্ষার পর অনন্ত সময়, মনের কোথাও কোনো ভার নাই, সবটাই লঘু। কয়েকদিন ঘুমাইয়া ঘুমাইয়া কাটানো গেল। তাহার পর চন্দ্রাকে আনিতে তাহার শ্বশুরালয়ে গেলাম। পিতামহাশয় পাঠাইলেন। দেখিতে দেখিতে কত কিছুর পরিবর্তন হইয়া যায়। গত 2-2.5 বৎসরে চন্দ্রার এতটা পরিবর্তন হইয়া গেছে, তাহা আমার নিকট এমন প্রত্যক্ষভাবে কখনো ধরা দেয় নাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রার শরীরের স্বাস্থ্যে কত যে লাবণ্য আসিয়াছে, তাহা বলিতে পারি না। সদ্য বর্ষার পর যেন পাতাটি পুষ্ট হইয়াছে। তাহার চাপল্য হইতে বালিকা জনচিত ভাবটি মুছিয়া গিয়াছে। চলনে বলনে কেমন একটা গৌরব ও আনন্দ ভাব ফুটিয়াছে। এখন সে তেমন করিয়া কথাও বলে না। গলার স্বর বুঝি কিছুটা ভারী হইয়াছে। চোখের পাতায় আরো মিষ্টতা নামিয়াছে। চন্দ্রাকে দেখিয়া কেন জানি মনের ভিতরটা মধুর হইয়া উঠিল। রজনীর কথা আমার বারবার মনে পড়িতেছিল। গত পূজার সময় তাহাকে দেখিয়াছি, তাহার পর আর সাক্ষাৎ হয় নাই। তখনই আমার দৃষ্টিতে পূর্ণ ষোড়শী রজনীর বাড়ন্ত রূপটি ধরা পড়িয়াছিল। মাথায় সামান্য দীর্ঘ গড়নে নিটোল হইয়া উঠিয়াছিল। গায়ের রংটিও যেন পূর্বের তুলনায় কিঞ্চিৎ পরিষ্কার বলিয়া মনে হইত। না জানি এই 6-7 মাসে তাহার কত পরিবর্তন হইয়াছে। একটা চিঠি লিখিবার সাধ জাগিল, অথচ লিখিতে পারিলাম না। আমার শ্বশুর মহাশয় কিছুটা ভ্রমণ বিলাসী। তীর্থের প্রতি তাহার যেমন ঝোঁক, তেমন বড় একটা কাহাকেও দেখি নাই। নির্বিবাদে তাহার ডিসপেন্সারির ভারটা কম্পাউন্ডারের হাতে ছাড়িয়া দিয়া
তীর্থ ভ্রমণে বাহির হইয়া যাইতেন। মানুষটি সাধাসিধে, অর্থের চিন্তাও বড় একটা ছিল না। শুনিয়াছিলাম শ্বশুর মহাশয় স্ত্রী কন্যাদের লইয়া হরিদ্বারের দিকে রওনা হইয়া গিয়াছেন। পিতা ঠাকুর অবশ্য সঠিক বিষয়টা জানিতেন, কিন্তু তাহাকে তো জিজ্ঞাসা করা যায় না। চন্দ্রা আমার হইয়া সংবাদটি উদ্ধার করিল। শুনিলাম রজনীরা শীঘ্রই ফিরিবে, ফিরিয়া এখানে আসিবে। চন্দ্রা বলিল, তোর এখন পোয়া 12। কেন? রজনী এবার এসে এখানেই থাকতে পারে। কে বলেছে? মা বলছিল। যা যা, এ বাড়ি তো আর তোর শ্বশুর বাড়ি নয় যে বউ এনে রেখে দেবে। এবারে রাখবে দেখিস। তবে রাখলেই বা তোর কি, তুই তো থাকবি না, রজনী থাকবে। বলিয়া চন্দ্রা মুখ টিপিয়া হাসিল। কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, বেল পাকিলেই বা কাকের কি। কথাটা অবশ্য সত্য, তথাপি রজনীর আগমন সংবাদে আহ্লাদিত হইয়া বলিলাম, তুই রজনী রজনী বলছিস যে, বৌদি বলতে পারিস না? চন্দ্রা মুখ টিপিয়া হাসিল, বলিল, তোর এখন থেকেই এত? আমার মনটি অতিশয় প্রফুল্ল হইয়া উঠিয়াছিল। সশব্দে খানিকটা হাসিয়া উঠিয়া বলিলাম, তোরও তো কিছু কম নয়। চন্দ্রা সহসা যেন একটা লজ্জা পাইয়া পালাইয়া গেল। ফাল্গুন শেষ হইয়া চৈত্র মাস পড়িল। চৈত্র শেষ হইতে চলিয়াছে। আমার অবসরের দিনগুলি ঘুরিয়া ফিরিয়া, ঘুমাইয়া এবং উপন্যাস গল্প পড়িয়া কাটে। বাড়িতে বাবার ঘরে পুরানো অনেক গ্রন্থাবলী ছিল, বঙ্কিম নবীন হইতে শুরু করিয়া প্রভাত কুমার পর্যন্ত। মাসিক পত্রিকাও আসিত। এ সকল এতকাল আমার পক্ষে নিষিদ্ধ বস্তু ছিল। এখন আর কেহ কিছু বলে না। ওইসব পড়িতাম। কখনো কখনো আমার স্কুলের বন্ধুদের সহিত সাক্ষাৎ করিতে গেলে তাহাদের নিকট হইতেও বই আনিতাম। আমার সহপাঠীদের অবস্থাও আমার মতন, খায়, ঘুমায়, আড্ডা মারে আর নভেল পড়ে। সংবাদ পাইলাম রজনীরা ফিরিয়া আসিয়াছে। তাহার পর হইতেই চাতকের মতন আমি প্রতীক্ষা করিতে শুরু করিলাম। সেদিন অপরাহ্নবেলা। আমি বাড়ি ছিলাম না, স্কুলের মাঠে ফুটবল ম্যাচ দেখিতে গিয়াছিলাম। দিনটা বড় গুমট ছিল। বিকাল হইতেই কেমন একটা থমথমে ভাব। অপরাহ্ন শেষে কালবৈশাখীর মূর্তিটি আকাশপটে ফুটিয়া উঠিল। দ্রুত বাড়ি ফিরিতেছিলাম, মাঠের মধ্যেই কালবৈশাখী আসিল। আকাশ কালোয় ভরিল। দেখিতে দেখিতে সেই কালিমা যেন কোষ্টি পাথরের মতন কঠিন হইয়া গেল। বাতাস দিতে লাগিল। সাইকেল চালানো দায়। প্রাণপণে ছুটিতে লাগিলাম। বাড়ির কাছাকাছি আসিয়া দেখি গাছপালা মাঠ ঘাটকে বিপর্যস্ত করিয়া কালবৈশাখী হানা দিয়াছে। ঝড়টা বহুক্ষণ সদর্পে অনেক কিছু ভাঙাচোরা করিল। বৃষ্টি পড়িতেছিল। বৃষ্টির প্রবলতার সহিত ঝড়ের গর্জন প্রান্তরে প্রান্তরে হুঙ্কার দিয়া ফিরিতেছিল। দেখিতে দেখিতে আমাদের চতুর্দিকে একটা ঘনান্ধকারময় বর্ষণমুখর রাত্রি নামিল। মনে হইল যেন আমরা কোনো নির্জন শূন্য দ্বীপের মধ্যে আসিয়া পড়িয়াছি। চন্দ্রা আসিয়া বলিল, তোর একটা খারাপ খবর আছে। খারাপ খবর? পরীক্ষা সম্পর্কে নাকি? অসম্ভব! কি খবর? রজনী আসবে না। প্রত্যহের প্রত্যাশা সহসা ভাঙিয়া যাওয়ায় বুকের ভিতরটা শূন্য হইয়া কেমন একটা থমথমে ভাব জাগিল। রজনীর প্রতি ভয়ঙ্কর এক আক্রোশ ও অভিমান জাগিল। বুক ঠেলিয়া কান্না আসিতেছিল। চন্দ্রা আমার মুখভাব দেখিয়া সহানুভূতি জানাইল কিনা জানি না, বলিল, তোর একটা সুখবরও আছে।
চন্দ্রা কি আমার সহিত মজা করিতেছে? বিরক্ত হইয়া তাহার দিকে তাকাইয়া কিছু বলিতে যাইতেছি, চন্দ্রা আমাকে বাধা দিল। বলিল, রজনী আসবে না, তার বাবার পা ভেঙেছে, শয্যাশায়ী, তোকে যেতে লিখেছেন, তুই গিয়ে 2-3 দিন থাকবি। আমার শ্বশুর মহাশয় সাতঘাটের জল খাইয়া তীর্থ করিয়া বেড়াইলেন, তাহার পা ভাঙিল না। বাড়ি ফিরিয়া কন্যাটিকে পাঠাইবার সময় পা ভাঙিয়া বসিলেন। ইহা আমার ভাগ্যের দোষ। বোধ করি তখন শ্বশুর মহাশয়ের পা ভাঙা যে আমার হৃদয় ভাঙারই রূপান্তর, তাহাও চরম দুঃখের মধ্যে ভাবিয়া থাকিব। পিতা ঠাকুরের আদেশে 2-3টি দিনের জন্য শ্বশুর গৃহে আসিলাম। আসিবার সময় মনকে বুঝাইলাম, পরের বিপদে রাগ করিতে নাই। রজনীর আর কি দোষ? দোষ আমার ভাগ্যের। বরং আমি বাঁকুড়ায় চলিয়া যাওয়ার পূর্বে এই যে রজনীর সহিত সাক্ষাৎ করিতে চলিয়াছি, তাহাও যদি না হইত। বলা বাহুল্য, পরদুঃখে মন বিগলিত হইল এবং রজনীর সহিত 2-3টি দিন থাকিতে পারিব ভাবিয়া তাহাতেই মন নাচিয়া উঠিল। রানীগঞ্জে সেই আসিয়াছিলাম, আর এবারে নলিনী দিদি নাই। তীর্থ সারিয়া আসিয়া তিনি বর্ধমানে চলিয়া গিয়াছেন। রজনী পড়িয়াছিল, পড়িয়াই থাকিল। রাত্রে রজনী আসিল। ঘরে টেবিল বাতি জ্বলিতেছে। দরজা বন্ধ করিয়া রজনী নিকটে আসিল। তাহার মুখমণ্ডলে স্নিগ্ধ আনন্দময় একটা হাসি। কি মশাই, কেমন আছো? রজনী বিছানার পাশে আসিয়া দাঁড়াইল। বাম হাতে ঘাড়ের কাপড়টা আরো নামাইয়া দিল। যথারীতি তাহার মুখে পান। রজনীর পানে তাকাইয়াই আমার মনে হইল আমার বালিকা বধূটি সদ্য তরুণী হইয়া গিয়াছে। তাহার মাথার খোঁপা, চুলের বোঝা, গলার গড়ন, চোখ মুখের ভাব, হাত গা সর্বত্রই একটা নূতনত্বের শ্রী ও লাবণ্য আসিয়াছে। রজনী এতটা সুন্দরী ইহা যেন আগে কোনোদিন বুঝি নাই, দেখি নাই। মুগ্ধ নেত্রে অপলকে তাহাকে দেখিতেছিলাম। রজনী আমার অভিভূত অবস্থাটার হৃদয়ঙ্গম করিয়া কৌতুক অনুভব করিল। বলিল, দেখছ কি, নিজের বউ চিনতে পারছো না? সত্যি তুমি কেমন বদলে গেছো। তুমিও গেছো। মেয়েরা কেমন তাড়াতাড়ি বদলে যায়। চন্দ্রাও কেমন। ঠাকুরজির যে ছেলে হবে। কে বলল? ঠাকুরজি আমায় লিখেছে। কি জানি কেন কোথায় যেন মনের বাতাসটি বহিয়া গেল একটি রহস্যময় প্রান্তরে, ঘোরাফেরা করিতে লাগিল। একটু দাঁড়াও তো। কেন? দেখি না তোমার কাঁধ ছাড়াতে পেরেছি কিনা। উঠিয়া দাঁড়াইলাম। রজনী আমার সহিত তাহার দীর্ঘতার মাপ করিতে আসিয়া হঠাৎ নিচু হইয়া একটা প্রণাম সারিয়া ফেলিল। বাধা দিবার সুযোগ পাইলাম না। প্রণাম সারিয়া উঠিয়া সে বলিল, তীর্থে বেড়াতে গেলে ফিরে এসে প্রণাম করতে হয়, তুমি তো আবার আমার গুরুজন কি না। বলিয়া সে হাসিতে হাসিতে তাহার দীর্ঘতার মাপ দেখিল। রজনী আমার কাঁধ ছাড়াইয়া গালে পড়িয়াছে। আমরা বসিলাম। রজনী বলিল, তুমি নাকি একবারেই পাশ করবে। বলিয়া সেই পুরাতন দুষ্টামির চোখে আমার দিকে দেখিতে লাগিল। ভদ্রলোকের এক কথা, আমি হাসিলাম। তারপর বাঁকুড়ায় পড়তে যাবে, বাবা বলেছেন। সেখানে মেয়েরাও পড়ে, বড় বড় মেয়ে। ঠাকুরজি আমায় বলেছে, তুমি মেয়েদের সঙ্গে মিশতে পারবে না। কি হবে মিশলে? বাহ, তাহলে আমি? রজনী
এমন ভাবে কথাটা বলিল যেন তাহার গতি তাহা হইলে কি হইবে। এত সরলতা ও নির্বুদ্ধিতা যে আমার হৃদয়টাকে কোন আনন্দে রোমাঞ্চিত করিল তাহা প্রকাশ করা সম্ভব নয়। হাসিয়া বলিলাম, না, মিশব না। আমার গা ছুঁয়ে দিব্যি করছো কিন্তু। করছি। রজনী যেন সামান্যক্ষণ তাহার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা পাইল না। পরে সে আমার বুকে হাত রাখিয়া আঙুল দিয়া রজনী লিখিল, বলিল, ব্যাস, আর কেউ না, বলিয়া আমার বুকে মাথা রাখিল। গল্পে গল্পে রাত বাড়িল। আমি এবং রজনী পাশাপাশি শুইয়া। টেবিল বাতিটা তখনও জ্বলিতেছে বটে, কিন্তু ক্ষণে ক্ষণে কাঁপিয়া উঠিতেছে। বাহিরে বাতাসের দমকা আছে, বৃষ্টি কচিত কদাচিৎ পড়িতেছিল। রজনীর কি যেন মনে হইল, বলিল, আমি এখন ভালো করে শুতে শিখেছি, আর তোমার মুখের দিকে পা দেব না। দিলেই বাকি। কেন? দেহি পদ পল্লব মৌদারাং। সেটা আবার কি? মানে কি? অর্থটা বলিয়া দিতেই রজনী আমার পায়ের নিকট হইতে তাহার গা সরাইয়া ভৎসনার গলায় বলিল, আহা। চন্দ্রা তামাশা করিয়া যাহা বলিয়াছিল তাহা যথার্থ। বেল পাকিলেও আমার মতন কাকের আনন্দ করিবার কোনো সঙ্গত কারণ ছিল না। বরং ভাবিয়া দেখিলে আমাকে আরো হতভাগ্য মনে হইবে। দ্বিজেন্দ্রলালের একটি গান আছে, কোথায় যেন শুনিয়াছিলাম, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। ইহার মর্মার্থটি সম্ভবত তখন পূর্ণ মাত্রায় অনুভব করিয়া থাকিব। রজনীর আবির্ভাবটি সত্যি বিজলির মতো হইল। আসিতে না আসিতেই মেঘে লুকাইয়া পড়িল। 2-3টি দিন রানীগঞ্জে থাকিয়া ফিরিয়া আসিলাম এবং প্রখর গ্রীষ্মের মধ্যাহ্নে ঘুঘুর ডাক শুনিয়া রাত্রে আকাশে তারা গুনিয়া বৈশাখ মাসটা কাটাইয়া দিলাম। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বিরস বদনে বাঁকুড়ায় চলিয়া যাইতে হইল। শ্বশুর গৃহে যে 2-3টি দিন রজনীর সাহচর্য লাভের সুযোগ ঘটিয়াছিল, তাহাতে আমার চোখে সমস্ত জগৎটাই অতীব মনোহর হইয়া দেখা দিয়াছিল। আমি একটা নবতর স্বাদ পাইয়াছিলাম। তরুণী রজনীর প্রকৃতিগত পরিবর্তন যে হইয়াছে তাহাও আমার চোখে পড়িয়াছিল। চন্দ্রার মতন তাহার চাপল্য তেমন সংযত হয় নাই, চলনে বলনে যতটা নিবিড় আনন্দ ও আত্মগত ভাবটিও ওঠে নাই। তথাপি রজনী আর কিশোরী বেলার নির্বোধ বালিকা ছিল না। তাহার স্বভাবে চাপল্যের পরিবর্তে এক প্রকার চটুলতা আসিয়াছিল। কটাক্ষে বিদ্যুৎ জমিতে শুরু করিয়াছিল। চলনে বলনে রজনী যে তাহার বধূত্বের অভিমানটি সজ্ঞানে প্রকাশ করিতে তৎপর হইয়া উঠিয়াছে তাহা দেখিয়া হাসিয়া বাঁচি নাই। আসিবার পূর্বে তাহার নিকট স্বীকার করিয়াছিলাম, বিবাহ ব্যাপারের নানা বিষয়ে তাহার পূর্বজ্ঞান যতটা কৌতুককর থাকুক না কেন, বর্তমান জ্ঞান রীতিমতো উন্নত হইয়াছে। নিজের বিষয়ে এইমাত্র বলিতে পারি, কিশোর বয়সের অবোধ ও অর্ধচেতন অনুভবগুলিকে আরো কিছুটা স্পষ্ট করিয়া বুঝিবার বোধ আমার হইয়াছিল। সেই বোধ আমায় রজনীর নবরূপে রোমাঞ্চিত ও শিহরিত করিয়াছিল। আমাদের উভয়ের তখন অবস্থাটি কেমন ছিল তাহা কাব্য করিয়া বলিলে বলিতে হয়, তারুণ্যের উচ্ছ্বাসে আমি বোধ করি চঞ্চল বাতাসের মতো লঘু ও অস্থির, এবং রজনীও সদ্য প্রস্ফুটিত পুষ্পের ন্যায় গন্ধামোদে পূর্ণ। কিন্তু বিধাতা আমাদের কপালে বসন্তের প্রমোদ লেখেন নাই।
উভয়ের মধ্যে পুনরায় বিচ্ছেদ ঘটিল। রজনী তাহার পিতৃগৃহে থাকিল, আমি বাঁকুড়ায় চলিয়া আসিলাম। পিতা ঠাকুর স্বয়ং আমায় সাথে করিয়া বাঁকুড়ায় লইয়া আসিলেন এবং কলেজে ভর্তি করিয়া দিলেন। শরতের পূর্ব ব্যবস্থা মতন আমার কলেজ হোস্টেলেই থাকার কথা। হোস্টেলটি পিতার পছন্দ হইয়াছিল, কিন্তু হোস্টেলের ছেলে ছোকরাগুলির আদব কায়দা তাহার মনঃপুত হইল না। এই স্থানে একটা কথা বলিয়া রাখা দরকার। আমার পিতৃদের তাহার জামাতা এবং জামাতা গৃহের ওপর কিঞ্চিত ক্ষুণ্ণ ছিলেন। তাহার কারণ অবশ্য এই যে শরৎদের বাড়িতে তাহার কৈশোর বিবাহ ও সমাজহিত গ্রন্থটির নীতিগুলিকে বড়ই অবহেলা করা হইয়াছিল। সেই নীতি ও নির্দেশ মানিলে শরতের এখনই পিতৃত্বের অধিকার জন্মানোর কথা নয়। আরো 2-1 বৎসর পরে এই শুভ সংবাদটি ঘটিলে পিতা ঠাকুর নিরঙ্কুশ আনন্দ লাভ করিতেন। শরতের প্রতি তাহার ঈষৎ ক্ষোভের আরো একটি কারণ ছিল। তাহার জামাতাটিকে তিনি আদব কায়দা, চালচলনে, পোশাকে আশাকে যেরূপে দেখিবার আশা করিতেন, শরৎ মোটেই সেরূপ ছিল না। তাহার সাজ পোশাক, চলন বলন, চুল ছাঁটার বহর বড়ই নব্য ছিল। পিতা ঠাকুর ইহাকে বিলাসিতা ও রমণীকুলের আচরণ বলিয়া গণ্য করিতেন। জামাতার মধ্যে পৌরুষ ভাবের অভাব তাহার পক্ষে বেদনাদায়ক ছিল। অবশ্য ইহাও সত্য, শরতের মেধা, চাতুর্য, সপ্রতিভ ভাবটাকে তিনি অন্তরালে প্রশংসাই করিতেন। মোট কথা, হোস্টেলে আসিয়া পিতা ঠাকুর যেখানে যে সব পড়ুয়া ছোকরাগুলিকে দেখিলেন, তাহাদের অধিকাংশের সহিত শরতের পোশাক আশাক, চুলের বাহার, চালচলন, কাপড় পরার ধরনে কোনো পার্থক্য ছিল না। স্বভাবতই পিতৃদেবের ধারণা হইল বাঁকুড়ার মতন মফস্বল শহরের যুব সমাজের মধ্যেও কালের হাওয়া লাগিয়াছে, বিলাস ব্যসন ও তারল্য আসিয়াছে। দেশের যুব সম্প্রদায়ের এই অধঃপতনে তিনি কতটা মর্মাহত হইয়াছিলেন তাহা জানি না, তবে বোধ করি পুত্র ও জামাতার ভবিষ্যৎ ভাবিয়া উদ্বিগ্ন হইয়াছিলেন। পূর্ব ব্যবস্থা মতন এবং শরতের চেষ্টায় তাহার ঘরে আমার স্থান হইল। পিতা ঠাকুর ফিরিয়া গেলেন। ফিরিয়া গিয়া তিনি আমাদের উপদেশপূর্ণ দীর্ঘ এক পত্র দিলেন। সেই পত্রের সার কথাটা এই ছিল যে, সংসারে ভালো মন্দ দুই পাশাপাশি অবস্থান করে, বিশেষত একালে মন্দটাই অধিক থাকে। এক্ষেত্রে যে ব্যক্তির মন্দের প্রতি আকর্ষণ ও দুর্বলতা ত্যাগ করিয়া ভালোর প্রতি মতি রাখিতে পারে, তাহারই চরিত্র বল জন্মায়। চরিত্র বল যাহার নাই, সে সংসার ও সমাজের অহিত ভিন্ন হিত সাধন করিতে পারে না। অর্থাৎ পিতা ঠাকুর আমাদের অসৎ সংসর্গে না পড়িতে, বিলাসিতায় প্রলুব্ধ না হইতে এবং সর্বপ্রকারে চরিত্র গঠন করিতে বলিয়াছিলেন। শরৎ চিঠিটা আদ্যপ্রান্ত পাঠ করিয়া বিরস মুখে বলিল, শ্বশুর মশাই বড্ড ওল্ড মডেল, নাও ওটা বাঁধিয়ে রেখে দাও, রোজ সকালে একবার করে পড়ে নেবে বলিয়া পড়ার টেবিলের এক কোণ হইতে তাহার শখের বাঁশিটা তুলিয়া লইয়া বিছানায় গিয়া বসিল। বাঁকুড়ায় আসিয়া শরৎ বাঁশি বাজানো অভ্যাস করিতেছিল। তাহার দুর্ভাগ্য, পিতা ঠাকুর এই ঘরটিতে আসিলে শরতের পড়ার টেবিলে বাঁশিটা দেখিতে পাইয়া স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। তাহার পর অতি গম্ভীর স্বরে চোখের ইঙ্গিতে বাঁশিটা দেখাইয়া দিয়া প্রশ্ন করিয়াছিলেন, কে বাজায়? শরৎ ভ্রাতার মুখটি ফ্যাকাশে হইয়া গিয়াছিল। শুষ্ক মুখে মাথা চুলকাইয়া সে জবাব দিল, আগে আমি। কলেজে শেখায়। শরৎ কথাটার অর্থ বুঝিল না, বুঝিবার অবস্থা ছিল না। সে নীরব। হঠাৎ তাহার মাথায় বুদ্ধি আসিল। কোন রকমে আত্মরক্ষার জন্য আমতা আমতা করিয়া বলিল, আগে সাউন্ড ফিজিক্সে আমরা সাউন্ড পড়ছি, বাঁশিটা একদিন বাজিয়ে ওই
রেসোনেন্স দেখছিলাম। পিতা ঠাকুর ভর্ৎসনার দৃষ্টিতে জামাতাকে বুঝাইয়া দিলেন, মিথ্যা বলিও না। শরৎ মুখ লুকাইয়া লইল। সেই বাঁশি শরৎ এখন বাজাইতেছে। পিতার উপদেশপূর্ণ চিঠিটা পড়িয়া রহিল। শরৎ বাঁশি বাজাইতে লাগিল। আমি জানালার বাহিরে তাকাইয়া বসিয়া রহিলাম। আকাশে মেঘ জমিতেছিল, বর্ষা আসিয়াছে। বাদল বাতাসের গন্ধে আমার মনটা উদাস হইয়া গৃহপানে ছুটিল। সংবাদ পাইয়াছি, রজনী এতদিনে শ্বশুর গৃহে আসিয়া পৌঁছাইয়াছে। শরৎ সামান্য সময় বাঁশিতে গানের একটি ভাঙা অস্পষ্ট সুর বাজাইয়া সঙ্গীত চর্চায় বিরত হইল। বলিল, সিনেমা দেখতে যাবে নাকি? আমার মনটা তখন রজনীর বৈকালিক কবরী বাঁধা দৃশ্যটি দেখিতেছিল। সম্ভবত বৈকালের এই শেষ বেলাটিতে চন্দ্রা ও রজনী পরস্পরের চুল বাঁধিতে বসিয়া জানালা দিয়া আশার গগনে মেঘ সঞ্চার দেখিতে দেখিতে আমাদের কথা ভাবিতেছে। কি যাবে? শরৎ পুনরায় বলিল। কোথায়? সিনেমায়। কি ভাবছ? রজনীর কথা। আমায় না সেই বই দুটো কিনতে নিয়ে যাবে বলেছিলে? হবে, বই কেনা সিনেমা দেখা দুই হবে। ইতস্তত করিয়া বলিলাম, রোজ রোজ সিনেমা দেখা? তুমি একেবারে বাপকা বেটা হচ্ছ। চলো, অত চরিত্র তৈরি করতে হবে না, যা হবার নিজে থেকেই হবে। নেশাই বলো আর আকর্ষণই বলো, জমিতে সময় লাগে। প্রথম প্রথম অন্যের দেখা দেখি হয়তো স্বাদ হয়, ইচ্ছা হয়, আগ্রহ জন্মায়। কিন্তু নতুন নেশার বিপদ, শুরুতে তাহা প্রায়শই ধাতে সয় না, ক্রমে তাহাকে সহাইয়া লইতে হয়। শেষে এই নেশাটা উন্মাদনা জাগাইবার ক্ষমতা লাভ করে। কলেজের পড়ার আকর্ষণ আমায় যতই আগ্রহান্বিত করুক না কেন, বাঁকুড়ায় আসিয়া মনটা বিমর্ষ হইয়া থাকিত। জন্মাবধি গৃহে পিতামাতা ভ্রাতাভগ্নির মধ্যে থাকিয়াছি, উহাদের ছাড়িয়া কোথাও যাই নাই। আজ সহসা সেই গৃহ পরিবেশটি ছাড়িয়া আসিয়া আমার ভালো লাগিত না। আমার সামান্য একটি বদ অভ্যাস ছিল, হয়তো তাহা দুর্বলতা। স্নানের সময় মাতা ঠাকুরানী স্বহস্তে আমার মাথার চুলে তেল মাখাইয়া দিতেন। অতি বাল্যকাল হইতে স্বাবলম্বী হওয়া সত্ত্বেও এই বিশেষ অভ্যাসটি আমি ত্যাগ করিতে পারি নাই। মাতা ঠাকুরানীও তাহা পরিত্যাগ করেন নাই। হোস্টেলে আসিয়া স্নানের বেলা শরতের কথা মতন সুগন্ধি তেল মাখিবার সময় কেন জানি না গলার কাছটায় বাতাস জমিয়া কঠিন হইয়া আসিত। শরৎ আমার মুখ দেখিয়া কিছু অনুমান করে, এই ভয়ে স্নান ঘরের দিকে ছুটিয়া পালাইতাম। পিতা ঠাকুরের জন্য, ভ্রাতাটির জন্য, এমনকি চন্দ্রার, যাহার অদর্শন এখন খানিকটা অভ্যাস হওয়ার কথা, তার জন্য মন খারাপ হইত। রজনীর বিরাহে হা হুতাশের তো অন্ত ছিল না। আমার গৃহের শান্ত কোলাহলহীন পরিবেশের সহিত এই ছাত্রাবাসটির কোথাও কোনো মিল ছিল না। আমাদের সেই গ্রাম্য অতি পরিচিত স্নিগ্ধ প্রকৃতির সহিত আমার আজন্মকালের সম্পর্কটা ঘুচিয়া যাওয়ায় মনটা কেমন যেন মরিয়া থাকিত। আমি নিতান্ত গ্রাম্য বালক। লোহা কারখানার যে স্কুলে বরাবর বিদ্যা শিক্ষা করিয়াছি, তাহার কোনো চাকচিক্য ছিল না। খানিকটা পাকা বাড়ি, বাকিটা খড়ের ছাউনি করা কাঁচা ইমারত। মাস্টার মশাইরাও নিতান্ত সাধারণ সমাজের মানুষ ছিলেন। স্কুলের ঘর বাড়ি, মাস্টার মহাশয় এবং বন্ধুদের সঙ্গে হৃদয়ের সম্পর্কটা বড় গভীর ছিল। বাঁকুড়ার কলেজে পড়িতে আসিয়া তাহার লেশ মাত্র স্পর্শ পাইতাম না। মিশনারি অর্থে কলেজটা রীতিমতো জমক করিয়াই করা হইয়াছিল। তাহার প্রকাণ্ড ইমারত, মস্ত মস্ত গৃহ, আদব কায়দা, গাম্ভীর্য, কিন্তু আমার মতন নবাগতকে ইহা কেবলমাত্র বিমূঢ় করিত। কলেজে পড়ার আগ্রহটা
তাই আমার কাছে গোড়ায় নাবালকের শখের নেশার মতন হইল। অনভ্যাসের দরুন পদে পদে বিব্রত ও শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। দেখিতে দেখিতে এই নেশা জমিয়া উঠিল। যাহার মধ্যে প্রথমটায় কোনো আনন্দ পাই নাই, তাহাই প্রভূত আনন্দের উপাদান হইল। কলেজের পড়াশোনা পুরোদমে শুরু হইয়া গিয়াছিল। সহপাঠীদের সহিত আলাপ পরিচয় ঘনিষ্ঠ হইতেছিল। হোস্টেলের জীবনযাত্রার সহিত অভ্যাসের সম্পর্ক স্থাপিত হইয়া গেল। আমার গৃহপীড়া অনেকটা অন্তর্হিত হইল। কলেজ জীবনের রোমাঞ্চ ও উন্মাদনা, স্বাধীনতা ও সুখের আস্বাদটা পাইতে লাগিলাম। স্বীকার করিতে দোষ নাই, শরৎ আমার বাহ্য স্বভাব হইতে স্কুলের এবং গ্রাম্যতার হীনতা বোধটা কাটাইয়া তুলিতে বিশেষ সাহায্য করিয়াছিল। আমার ধুতি পরার বহর, কেশচর্চা, আমার কাটছাট হইতে একটি কলোনির যুবককে আবিষ্কার করা সম্ভব হইতে লাগিল। কথাবার্তাও সপ্রতিভ হইয়াছিল। একটি বিষয় শরৎ আমায় সতর্ক করিয়া দিয়াছিল। বলিয়াছিল, কতকগুলো মহা বখা ছেলে আছে, আমি বলি আউট সিগনাল, তাদের পাল্লায় পড়ো না। শরৎ আমায় সেই বখাটে ছেলেগুলির তালিকা ও পরিচয় জানাইয়া বলিল, ওরা সব ডনজুয়ান, মেয়ে দেখিলেই জিভ দিয়ে জল ফেলে, সাবধান। শরৎ আত্মীয় বন্ধুর দায়িত্ব পালন করিয়াছিল, না করিলেও ক্ষতিবৃদ্ধি ছিল না। আমার সহিত সেই বিপজ্জনক ছেলেগুলির কোনো সংস্রব ঘটে নাই। এ সম্পর্কে বরাবরই একটা ভীতি আমার ছিল। ইতরাতা জিনিসটা সহ্য করিতে পারিতাম না। ইহারা অশালীন, অসভ্য ও ইতর প্রকৃতির ছিল। রজনী আশঙ্কা প্রকাশ করিয়াছিল, কলেজে বড় বড় মেয়েরা পড়ে, তাহাদের সহিত মেলামেশা করিলে আমার মতিভ্রম ঘটিতে পারে। মিথ্যা বলিব না, রজনীর নিকট একটি পত্রে আমি এ বিষয়ে আমার সরল স্বীকারোক্তিটি করিয়াছিলাম। লিখিয়াছিলাম, তাহার চিন্তা ছাড়া অন্য চিন্তা আমি করি না, তাহার মুখ ভিন্ন অন্য মুখে আমার রুচি নাই। কথাটা যে কত সত্য ঈশ্বরই জানেন। বলিতে বাধা নাই, আমাদের ক্লাসে ছাত্রীর সংখ্যা নিতান্ত নগণ্য ছিল। তাহারা ক্লাসের শুরুতে প্রফেসরের পিছন পিছন দল বাঁধিয়া আসিত, পড়া শেষ হইলেই চলিয়া যাইত। ক্লাসের ফাজিল ছেলেগুলি বলিত, যাত্রার সখীর দল। উহাদের লইয়া ২-৫টার ঠাট্টা তামাশা রসিকতা যে না হইত তাহা নহে, তবে আমাদের মধ্যে আপত্তিজনক কথাবার্তা কেহ বলিত না। প্রণয় কাণ্ডও ঘটে নাই, সে সুযোগও ছিল না। আফসোসের কথা, তেমন সুন্দরী ও সুশ্রী সহপাঠিনী কেহ ছিল না। উপরন্তু সাধারণ গৃহস্থ ঘরের মেয়েগুলি তাহাদের স্বাভাবিক সংকোচ, জড়তা ও সংস্কার বশে নিজেদের এলাকার মধ্যেই ঘোরাফেরা করিত। বলা বাহুল্য, রজনীকে আমি এক বর্ণ মিথ্যা লিখি নাই। রজনীর মুখ বলিয়া অন্য মুখে চিন্তা করার সঙ্গত কোনো কারণ ছিল না। শরৎ অবশ্য বলিত, রজনীর নাম জপ করিতে করিতে আমার সবটাই রজনীময় হইয়া গিয়াছে। সে আমার নামে একটা ছড়া রচনা করিয়াও রজনীকে পাঠাইয়াছিল। তাহার কাব্যচর্চার না হোক রসিকতা প্রমাণ তাহাতে ছিল। সেই চরণ দুটি আজও আমার মনে আছে। শরৎ ভায়া লিখিয়াছিল, দিনমান দহে প্রাণ কহি তোমা সজনী, কখন ফুরাবে বেলা দেখা দিবে রজনী। রজনীও একটা পাল্টা জবাব দিতে পিছপা হয় নাই। দিব্য ছন্দ গাঁথিয়া লিখিয়াছিল, রজনী আসিলে আসে সুগভীর তন্দ্রা, নন্দাই পায় ভাই ননদিনী চন্দ্রা। ফাজিল শরৎ স্বীকার করিয়াছিল, জবাবটা মন্দ হয় নাই। বলিতে ভুলিয়া গিয়াছি, রজনী ও চন্দ্রার সহিত আমাদের পত্রালাপের একটি কৌশল ছিল। সহজ পথে আমাদের স্ত্রীর সহিত পত্রের আদান প্রদান বাঞ্ছনীয় ছিল না। পিতা ঠাকুর তাহা পছন্দ ও বরদাস্ত করিবেন কিনা সে বিষয়ে আমাদের বিলক্ষণ সন্দেহ ছিল।
মৌখিক নিষেধ কিছু ছিল না বটে, তবে তাহার কৈশোর বিবাহ ও সমাজহিত গ্রন্থে যে সকল আইনবিধির উল্লেখ ছিল তাহাতে দাম্পত্য জীবন যাপনের যোগ্য বয়স ও জ্ঞান বুদ্ধি না জন্মানো পর্যন্ত প্রণয়পত্র লেখার বিষয়টা নিষিদ্ধ ছিল। শরৎটা নিজ দোষে মজিয়া সকলকেই মজাইল। হুট করিয়া সে সন্তানের ভাবী পিতা হইতে বসিয়া একটা গুরুতর আইন যে অমান্য করিয়াছে তাহাতে সন্দেহ নাই। পুনরায় আমরা যদি আরো একটা অন্যায় করি তাহার ক্ষমা হইবে বলিয়া মনে হইত না। আমার পিতৃদেবের দৃষ্টিতে আমরা যে এখনো দাম্পত্য জীবনযাপনের যোগ্য হই নাই, অগত্যা একটা কৌশল করিতে হইয়াছিল। বাঁকুড়ায় আসিবার পূর্বে শরৎ বাড়িতে যে পত্রগুলি আমায় দিত তাহা কদাচিৎ আমার পত্র বলিয়া দাবি করা যায়। আমার নাম লেখা সেই খামের চিঠিগুলি প্রকৃতই চন্দ্রার পত্র। বাঁকুড়ায় আসিবার পূর্বে পূর্বোক্ত উদাহরণ মতে আমি চন্দ্রার সহিত একটা ষড়যন্ত্র সারিয়া আসিয়াছিলাম। রজনী আসিলে চন্দ্রা তাহাকে সে বিষয়ে অবহিত করিবে ইহা স্থির ছিল। সেই ষড়যন্ত্র অনুযায়ী বাঁকুড়া হইতে প্রেরিত সকল পত্রে আমি চন্দ্রার নাম ঠিকানা লিখিতাম। অবশ্য পিতৃদেবকে লেখা পত্রের কথা স্বতন্ত্র। স্বভাবতই আপাত দৃষ্টিতে পত্রগুলি প্রিয় ভগ্নীর নিকট লিখিত ভ্রাতার পত্র বলিয়াই মনে হইত। প্রকৃত অর্থে উহা কখনো রজনীকে লেখা আমার পত্র, কখনো চন্দ্রাকে লেখা শরতের পত্র। কোন পত্রটি কাহার তাহা বুঝাইবার জন্য আমরা একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করিতাম। খামের উল্টো পিঠে এক পাশে অতি সাবধানে সকল প্রকার সন্দেহ বাঁচাইয়া একটা টেরা ক্রস চিহ্ন দিলে তাহা রজনীর পত্র হইত, অন্যথায় পত্রটি চন্দ্রার। পাল্টা ব্যবস্থাটিও সেই রূপ ছিল। বাঁকুড়ার সকল পত্র আমার নামে আসিত, প্রেরক হইত চন্দ্রার। দুই প্রান্তে দুজোড়া তরুণ দম্পতির একটিমাত্র আদান প্রদান ব্যবস্থা খোলা থাকায় কিছু কিছু অসুবিধা ছিল বইকি। পত্র লেখার ইচ্ছাটা তো হিসাব মানিয়া চলার কথা নয়, অথচ বর্ষার প্রকোপে নবকদম্বের ঘ্রাণে অথবা রাত্রে দেখা কোনো মধুর স্বপ্নের রেশ টানিয়া যখনই রজনীকে একটা চিঠি লিখিতে সাধ জাগিয়াছে, দেখিয়াছি সেবারের চিঠির পালাটা শরতের। তাহার লেখার দান আমায় দিবে এত বড় উদারতা তাহার নাই, বলা বাহুল্য আমারও ছিল না। চন্দ্রাটা কয়েকবারই বড় গন্ডগোল করিয়াছে। সাংকেতিক চিহ্ন যথাযথ ব্যবহার করিতে ভুল করিয়া আমায় লজ্জায় ফেলিয়াছে। রজনীর চিঠি ভাবিয়া খাম খুলিয়া দেখিয়াছি শরৎকে লেখা চন্দ্রার পত্র। দু পাঁচটি শব্দ চোখে পড়িয়া গিয়াছে। মরমে মরমে মরিয়া গিয়াছি। কি করিয়া এত অন্যমনস্ক ভাবী জননীটি তাহার সন্তান পালন করিবে তাহা ভাবিয়া আমি উদ্বিগ্ন হইতাম। পূজার ছুটি আসিয়া গিয়াছিল। বর্ষার পালা ফুরানোর খেলা চলিতেছিল। আকাশটি যেন সদ্য ধৌত সিক্ত, কিন্তু তাহাতে নীল তখনও জমে নাই, রৌদ্রের মাত্রাটিও ধরে নাই। শারদীয় বাতাসে পূজার গন্ধটি যতই জমিয়া ওঠে আমার গৃহপীড়া ততই বৃদ্ধি পায়। এমন সময় একদিন পত্র আসিল, চন্দ্রার একটি পুত্র সন্তান হইয়াছে। সংবাদদাতা অবশ্য রজনী। এত বড় একটা শুভ সংবাদ শরৎকে প্রথমটায় একেবারে বিমূঢ়, বোকা ও নির্বাক করিয়া রাখিল। বিশ্বাস অবিশ্বাসের ধাক্কাটা কাটিতে সে তাহার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইল। মহানন্দে একটা লাফ মারিল। তাহার বিছানা আমার বিছানা লন্ডভন্ড করিয়া ছেলে মানুষের মতো কয়েকটা ডিগবাজি খাইল, মাথার বালিশ ছুঁড়িয়া ফেলিল, হো হো করিয়া হাসিয়া আর চেঁচায়। অবশেষে তাহার কাণ্ডজ্ঞান ফিরিয়া আসিলে আমার সামনে মুখোমুখি দাঁড়াইয়া হাত শূন্যে তুলিয়া বলিল, নাও আই অ্যাম আ ফাদার। সারাটা রাত শরৎ যাহা করিয়াছিল তাহা আর না বলিলাম। এইরকম একটি নাবালক পিতার কাণ্ড কারখানা আমার সাবালক পিতা ঠাকুর যদি দেখিবার সুযোগ পাইতেন, হয়তো
তিনি পিতৃত্বের পদমর্যাদার এমন চাপল্য মার্জনা করিতে পারিতেন না। মোট কথা শরৎ পিতা হইয়াছে এই চিন্তায় বিস্মিত আনন্দিত যতটা হইয়াছিল, ততটাই যেন নিজের সম্পর্কে নিজেরই একটা কৌতুক অনুভব করিতেছিল। শরৎ ভায়া এক সময় খানিকটা কাঁদিয়াছিল, কেন জানি না, আনন্দে নাকি কোনো অপ্রকাশ্য আবেগে তাহা বুঝিতে পারি নাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরের পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে আমার পাঠ করা গল্পটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো শুধরে দিতে সাহায্য করবেন। অনেক ধন্যবাদ। কণ্ঠে আমি খনা।